Bismillahir Rahmanir Rahim. Obstetrics and হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ। অবস্টেটিক্স শব্দের অর্থ হচ্ছে প্রসূতি বিদ্যা। প্রসূতি বলা হয় যে মেয়েরা কনসেপ্ট করে, প্রেগনেন্ট হয়, গর্ভবতী, তাদেরকে বলা হয় প্রসূতি, বা গ্রামাঞ্চলে বলে পোয়াতি, বা যে ব্যবহারই বলি না কেন, এটাই হচ্ছে অবস্টেটিক্স। আমরা এখানে অবস্টেটিক্স এর মধ্যে হোমিওপ্যাথি দিয়ে কি কি করার সুযোগ আছে সেই বিষয়টাকে সামনে রেখে আমরা সেইভাবে আগাবো। একই সাথে অবস্টেটিক্স যে বিষয়গুলো পড়ানো হয় সামগ্রিক একটা বেসিক বিষয় আমরা বুঝবো, এবং আমরা একে একে সবগুলো বিষয়ের দিকে আমরা যেতে থাকবো ক্রমান্বয়ে ইনশাল্লাহ। তাহলে প্রথমে তো অবস্টেটিক্স জিনিসটা কি, প্রথমে তো বলে ফেললাম এটা, কিন্তু এটা একটা ডেফিনেশন থাকে, একটা ব্যাখ্যা থাকে, যে এটা একটা ফিল্ড বলা হচ্ছে। কারণ কি, একটা মাঠ যেরকম অনেক বড় থাকে, ঠিক অবস্টেটিক্স এর মাঠটাও কিন্তু একটা বিশাল বড়। অবস্টেটিক্স ইজ দ্য ফিল্ড অফ স্টাডি। প্রথমত এখানে স্টাডি করতে হবে, স্টাডি না করে নর্মাল ডেলিভারি করাইতে যে ওই গ্রামের মহিলাদের মতো, ধাত্রীদের মতো যে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য প্রথমত বলতেছে দিস ইজ এ ফিল্ড অফ স্টাডি কনসেন্ট্রেটেড অন প্রেগনেন্সি, যেটাকে ফোকাসিং করতেছে, নিবন্ধিত প্রেগনেন্সি নিবন্ধিত এটার মধ্যে থাকবে, চাইল্ড বার্থ শিশু জন্ম থাকবে, অ্যান্ড দ্য পোস্টপার্টাম পিরিয়ড। আমরা পুরা প্রেগনেন্সি পিরিয়ডটাকে তিনটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যান্টিপার্টাম, ইন্ট্রাপার্টাম, আর একটা হচ্ছে পোস্টপার্টাম। ডেলিভারির অর্থাৎ যখন থেকে আমাদের বেবি প্রথমে বেবি ডেলিভারি হবে, তারপরে হবে প্লাসেন্টাল ডেলিভারি বা কর্ড যেগুলো আছে, আম্বিলিকাল কর্ড ভিতরে যা আছে সবগুলো বের করার পরবর্তী সময় থেকে শুরু হবে পোস্টপার্টাম পিরিয়ড। আর যখন বেবি ডেলিভারি করা হয়েছে কিন্তু আম্বিলিকাল কর্ড এখনো রয়ে গেছে কিংবা প্লাসেন্টা রয়ে গেছে ইউটেরাসের ভিতরে, তখন ওইটাকেও বলতেছি ইন্ট্রান্যাটাল। সেই সময় ডেলিভারি, ইন দ্য টাইম অফ ডেলিভারি, দিস ইজ কল্ড ইন্ট্রান্যাটাল পিরিয়ড। তাহলে এন্টিপার্টাম পোস্টপার্টাম দুইটা শব্দ, পার্টাম শব্দটা আসছে প্রেগনেন্সি থেকে, পার্টাম শব্দটা আসছে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে সেটা পোস্টপার্টাম পিরিয়ড পর্যন্ত, এই সময়টাতে, একটা বিশাল সময়টাতে এইটুকু হচ্ছে অবস্টেট্রিক্স এর কাজ। এর ভিতরে যত সমস্যা হয় সবকিছুই হচ্ছে। তাহলে প্রথমে বলছি যে এটা একটা ফিল্ড, তারপরে বলতেছি পুরো প্রেগনেন্সিটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। প্রথমত ভাগ করতেছি আমরা কেয়ার দিয়ে, যেমন অ্যান্টিন্যাটাল, ইন্টারন্যাটাল, পোস্টন্যাটাল। এটা হচ্ছে কেয়ার দিয়ে কিভাবে যত্ন নিতে হয়। আরেকটা ভাগ করতেছি তার ওই সময় যে কি ডিজিজ যেগুলো হতে পারে সেই সময়, এই জন্য সেটা ভাবতেছি অ্যান্টিপার্টাম, ইন্ট্রাপার্টাম, পোস্টপার্টাম। একটা হচ্ছে কেয়ারের জন্য ভাগ করতেছি, আরেকটা ডিজিজের জন্য ভাগ করতেছি, আরেকটা ভাগ করতেছি সময় নির্ধারণের জন্য, যেটাকে বলেছে ট্রাইমিস্টার। ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টার, মানে 3 মান্থ, 3 মান্থ, 3 মান্থ, টোটাল 9 মান্থ। এই জন্য আমরা পড়ি 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 লুনার ডেজ, এরকম বলি প্রেগনেন্সি পিরিয়ড। এই তিনটা জিনিস তিনটা শব্দের জন্য ব্যবহৃত হয়। এখন আরেকটি ইলাবোরেট করছে, দিস ইজ এ মেডিকেল স্পেশালিটি। Obstetrics is combined with gynecology under the discipline known as obstetrics and gynecology. এবং এই সাবজেক্ট যেহেতু, এই প্রসূতি যেহেতু মেয়ের বাইরে না, একটা মেয়ে মানুষ না হলে তার প্রসূতি হওয়ার সুযোগ নেই, সেই জন্য এই দুইটাকে কম্বাইন ভাবে আন্ডার দ্য সেকশন ডিসিপ্লিন, মানে এই নিয়মের মধ্যে ফেলা হয় গাইনি এবং অবস্টেট্রিক্স এর মধ্যে। এবং এটার সাথে একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কেন জড়িত? ধরেন কোনো একজনের সিজারিয়ান সেকশন করা দরকার, কিন্তু সেই সময় দেখা গেল তার শরীরে, তার ইউটেরাসের মধ্যে টিউমার রয়ে গেছে বা টিউমার আছে, তার মানে এটা তো গাইনির বিষয়। এই জন্য এই দুইটাকে একই ডিসিপ্লিনের মধ্যে ফেলা হয়, হুইচ ইজ সার্জিক্যাল ফিল্ড, এবং এটাকে স্পেশাল করা হচ্ছে মূলত সার্জিক্যাল ফিল্ডের জন্য। তো এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় যেটা আগে ব্যবহৃত হতো, এখন আর খুব বেশি একটা ইউজ হয়, সেটা হচ্ছে মিডওয়াইফারি। মিডওয়াইফারি মানে হচ্ছে ধাত্রীবিদ্যা। আর ধাত্রীবিদ্যা যে করে তাকে বলা হয় মিড ওয়াইফ। তাহলে এটা হচ্ছে একটা প্রফেশনাল হু কেয়ার মাদার এন্ড নিউবর্ন, যে মা এবং যে নিউবর্ন যে বাচ্চা যেটা আছে চাইল্ড বার্থের সময়, অ্যারাউন্ড চাইল্ড বার্থ, সেই সময় তাদেরকে বলা হচ্ছে মিডওয়াইফ। আর এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটার নাম হচ্ছে মিডওয়াইফারি। বিশেষ করে আমরা নার্সদের কথা জানি, বিভিন্ন ধরনের নার্স যারা আছেন হসপিটালে যারা কাজ করেন, এই নার্সরা হচ্ছেন মিডওয়াইফারির কাজটা বেশি করেন, বা তারা সেই কাজটা বেশি করেন। ডাক্তার হচ্ছেন অবস্টেট্রিশিয়ান, যিনি সার্জারি করেন, সিজার করেন, তারপরে কি হচ্ছে
ট্রে থেকে ট্রের মধ্যে বাচ্চাটা রাখা হচ্ছে, তারপরে সেই নার্সের হাতে দেওয়া হচ্ছে, সেই নার্সটা কটন দিয়ে, হ্যাঁ, সফট কোনো টাওয়েল দিয়ে, হ্যাঁ, ক্লিন করে দিচ্ছে, কিংবা আবগার স্কোর চেক করছে, বা অন্য অন্য কাজগুলো করতেছে, কেয়ার করতেছে মাকে, বা মার হচ্ছে যে একটু ক্লিন করে দিতেছে। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্টেট্রিক্স এবং হচ্ছে মিডওয়াইফারি। তো আমরা অবস্টেট্রিক্স আর মিডওয়াইফারি এই বিষয়টা কি বুঝতে পারছি? আমি সবার কাছ থেকেই শুনতে চাই যে আমরা অবস্টেট্রিক্স এবং মিডওয়াইফারি জিনিসটা বুঝতে পারছি কিনা। জি ভাইয়া। এখন যদি জিজ্ঞেস করা হয়, কোশ্চেন আছে কারো? ওই যে প্রথম দিকে বললেন না দিক দিয়ে আমরা ভাগ করি, টাইম, কেয়ার, আর একটা কি ভুলে গেছি। আচ্ছা, প্রথম বলতেছি এটা কেয়ার দিয়ে ভাগ করি। কেয়ার মানে যত্ন কিভাবে নিতে হবে, যত্নটাকে 3টা ভাগে ভাগ করতেছি। অ্যান্টি ন্যাটাল কেয়ার, ইন্ট্রা ন্যাটাল কেয়ার, পোস্ট ন্যাটাল কেয়ার। ন্যাটাল শব্দটা আসছে তখন যখন কেয়ার বলতেছি, আর যখন ডিজিজের কথা বলতেছি সেই সময় ডিজিজ তখন বলতেছি অ্যান্টিপার্টাম, ইন্ট্রাপার্টাম, পোস্টপার্টাম। এটা হচ্ছে ডিজিজের জন্য বলতেছি। আর একটা বলতেছি প্রেগনেন্সির সময়টা ভাগ করার জন্য 3টা ট্রাইমিস্টার, ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টার। কেন ভাগ করতেছি, এটা দরকারটা কি ছিল? কারণ আমরা বই পুস্তকে পড়েছি কিংবা বাস্তবে দেখেছি যে প্রেগনেন্সি যখন হয় তখন একরকম সমস্যা হয়, যখন ডেলিভারি করানো হয় তখন একরকম সমস্যা হয়, আবার ডেলিভারি পরবর্তী সময় আরেক রকম সমস্যা হয়। সেই জন্য পুরা বিষয়টা যদি শুধুমাত্র আমরা পার্টাম বলতাম তাহলে আমাদের বুঝতে সমস্যা হতো। এই জন্য আমরা অ্যান্টিপার্টাম বলতেছি, কারণ অ্যান্টিপার্টাম বললে আমাদের কিছু ডিজিজের নাম ভেসে ওঠে, বিশেষ করে অ্যান্টিপার্টাম হ্যামোরয়েজ, তারপরে হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়া, এই শব্দগুলো, এই ডিজিজগুলো আমাদের সামনে ভেসে ওঠে। এগুলো সামনে আমরা পড়বো, সবগুলোই পড়বো ইনশাল্লাহ। ওকে, বোঝা গেল তাহলে যে এই বিষয়টা কি? হ্যাঁ, যদি কখনো মানে কোথাও যদি সমস্যা হয় আমরা একদম বেসিক থেকে বুঝে যাব, রাইট? বেসিক থেকে বুঝে গেলে সাবজেক্ট আমাদের জন্য সহজ লাগবে। তাহলে এটা হচ্ছে অবস্টেট্রিক্স এবং মিডওয়াইফারি। তার মানে বাংলা যদি জিজ্ঞেস করা হয় ধাত্রীবিদ্যা কি, তাহলে ধাত্রীবিদ্যা হচ্ছে মিডওয়াইফারি ইংলিশ, আর প্রসূতিবিদ্যা হচ্ছে অবস্টেট্রিক্স। ওকে, নেক্সট ফিল্ড অফ অবস্টেট্রিক্স। এটা অলরেডি বলে ফেলেছি যে আমাদের সেক্টরটা কত দূর, মানে এটা পরিধিটা কত দূর। ডিউরিং কনসেপশন, একটা মেয়ে কনসেপশন করেছে, তার ইমপ্লান্টেশন হয়েছে। ইমপ্লান্টেশন কোথায় হয় আমাদের? anterior or the posterior side of endometrium near the fundus। এই যে ফান্ডাসটা যেটা আছে উপরে পার্টটা যেটা বলি এটাকে বলি ফান্ডাস। এখানে যখন হয়েছে এটাকে বলতেছি আমরা ইমপ্লান্টেশন। সেই ইমপ্লান্টেশন সেই সময়টা থেকেই শুরু হয়েছে আমাদের কাজ, অবস্টেট্রিক্সের কাজ শুরু হয়ে গেছে, তখন থেকেই শুরু হয়ে গেছে। তখন থেকে আমাদের কেয়ারের বিষয়ে যত্ন নিতে হবে, এবং সেখান থেকে শুরু করে একদম ডেলিভারি হওয়া পর্যন্ত, চাইল্ড ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত সেটা। এবং এটার মধ্যে কিছু বিষয় থাকবে যেমন নিউনেটাল কেয়ার, কারণ বাচ্চা জন্মগ্রহণ করেছে এই সময় তার নিউনেটাল অ্যাসফিক্সিয়া, শ্বাসকষ্টের সমস্যা থাকতে পারে, কিংবা হচ্ছে তার স্কিনের ডিজিজ থাকতে পারে, জন্ডিস থাকতে পারে, সেগুলো একটা ম্যানেজমেন্ট করানো হয় তাৎক্ষণিকভাবে। সেই জন্য এই বিষয়টাও নিউনেটাল, যে যদিও এটা পেডিয়াট্রিক্স এর আলাদা সাবজেক্ট কিন্তু কিছু কিছু বিষয় এখানে ইনক্লুড করা আছে অবস্টেট্রিক্স এর মধ্যে, বিশেষ করে নিউনেটাল কেয়ার। আমরা আরেকটা জানি যে আবগার স্কোর বলি, হ্যাঁ আবগার। এতে হচ্ছে অ্যাপিয়ারেন্স, হ্যাঁ অ্যাপিয়ারেন্স মানে শিশুটা দেখতে কেমন, তার স্কিনের কালারটা কেমন হয়। জন্মের পরবর্তী যদি পিঙ্ক কালার হয় তাহলে বুঝতে হবে শরীরটা সুস্থ। হ্যাঁ, ওখানে আবার স্কোরিং করা হয় 0, 1, 2। হ্যাঁ, তারপরে হচ্ছে পিতে হচ্ছে পালস রেট, পালস রেট 100-র বেশি কম এগুলো থেকে আমরা নির্ণয় করেছি এটা নর্মাল। তারপরে হচ্ছে জিতে হচ্ছে যেটা বললাম যে গ্রিমেসি। গ্রিমেসি মানে কি, তার এই নাকের মধ্যে যদি কোনো ক্যাথেটার যদি ইন করা হয় তাহলে সেটা নস্ট্রিল হচ্ছে সে রেসপন্স করবে, দেখবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে গ্রিমেস, GRIMS, গ্রিমেস। যদি এখানে যদি ক্যাথেটার দেওয়া হয়, কিছু দেওয়া হয় তাহলে জি। তারপরে হচ্ছে এতে হচ্ছে অ্যাক্টিভিটি, অর্থাৎ শিশুর হাত পা কিরকম নাড়াচ্ছে কিনা, লিম্ফ গুলো নাড়াচ্ছে কিনা, কিংবা সবগুলো কেমন, টোন কিরকম, টোন ফ্লেক্সিবিলিটি কিরকম, মুভমেন্ট করতেছে কিনা, সেগুলো দেখা হয়। তারপরে হচ্ছে শেষে হচ্ছে রেসপিরেশন, শ্বাস প্রশ্বাস কিরকম, স্লো ইরেগুলার, সেটা এগুলো সামনে আমরা পড়বো। এগুলো একটু করে শুধুমাত্র বলে যাই, এখন এগুলো আমরা যখন ভিতরের দিকে পড়বো তখন পড়বো। এখানে বলতেছি যে শুধুমাত্র কেয়ারের জন্য শব্দগুলো নিয়ে আসলাম। তাহলে ফিল্ড কি,
কনসেপশন থেকে চাইল্ড ডেলিভারি, নিউনেটাল কেয়ার অ্যালং উইথ ম্যাটারনাল কেয়ার অফ টিল পিপিরিয়াম পিরিয়ড। পিপিরিয়াম পিরিয়ড কি? ডেলিভারি হওয়ার পর থেকে। কি ডেলিভারি হওয়ার পর থেকে? সবসময় মনে রাখবো, ডেলিভারি যখন শেষ হবে, যতক্ষণ পর্যন্ত না প্লাসেন্টা না আউট হচ্ছে, তখন ডেলিভারিটা আমাদের কমপ্লিট হয় নাই। যখন বেবি ডেলিভারি হয়েছে তখন এটা বলতে হবে যে সেকেন্ড স্টেজ অফ লেবার। আমরা যেটা বলি যে সেকেন্ড স্টেজে কি হয়, বেবি ডেলিভারি হয়। থার্ড স্টেজ অর্থাৎ সব ভিতরে প্লাসেন্টা, আম্বিলিকাল কর্ড সব বের হইলে সেটাকে আমরা বলি থার্ড স্টেজ অফ লেবার কিংবা ডেলিভারি, টোটাল ডেলিভারি, সব ডেলিভারি এ টু জেড। সেই সময় থেকে এটার পরবর্তী সময়ে 6 সপ্তাহ অথবা 42 দিন, 6 ইন্টু 7, 6 ইন্টু 7, 6 7 42 দিন। এই 42 দিন পর্যন্ত এই সময়টাকে বলতেছি আমরা পিপিরিয়াম। পিপিরিয়াম প্রসব উত্তর কাল। হ্যাঁ, বাংলা বলে প্রসব উত্তর। উত্তর মানে কি? আগে প্রশ্ন তারপরে উত্তর, এই জন্য পরে। হ্যাঁ, প্রসব উত্তর, জন্ম বলে যায়, বিবাহ উত্তর সংবর্ধনা, তো ওরকম সংবর্ধনা আর কি। 42 দিন পর্যন্ত এই সময়টাকে বলা হয় পিপিরিয়াম। এই সময়ের ভিতরে যেটা হচ্ছে, কয়েকটা খুব কমন ডিজিজ হয়। একটা হচ্ছে পিপিএস হয়। আবার দেখেন, পিপিএস মানে কি? পোস্ট পার্টাম হ্যামোরাইজ। পোস্ট মানে পরে, প্রি মানে আগে, পোস্ট মানে পরে। পিপিএস পোস্ট পার্টাম হ্যামোরাইজ। এই যে বললাম, প্রথম বলছি এন্টিপার্টাম, ইন্টারপার্টাম, পোস্ট পার্টাম। এই যে পরবর্তী সময় এই পোস্ট পার্টাম হ্যামোরাইজ, এই রক্তক্ষরণটা হয়, এবং এটা আমাদের মাতৃমৃত্যু, ম্যাটারনাল মর্টালিটি একটা অন্যতম কারণ পিপিএইচ। এটা একটা বিষয়। তারপর একটা হচ্ছে পিপিরিয়াম সেপসিস হতে পারে। সেই সময় তার বিভিন্ন ধরনের গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে তখন তার ওখানে সেপ্টিসেমিয়া হতে পারে। তাহলে এটা একটা কমপ্লিট। এই জন্য সেই সময় পর্যন্ত আমাদের কেয়ার, এই বিষয়টাই হচ্ছে ফুল কনসার্ন করা হচ্ছে আমাদের অবস্টেট্রিক্স এর ফিল্ড। কি আমাদের একটা মোটামুটি ধারণা হয়েছে যে অবস্টেট্রিক্স এর কাজটা আসলে কত দূর পর্যন্ত হয়? জি ভাই। কি বলেন, হয়েছে না একটা মোটামুটি, যে এইটুকু হচ্ছে অবস্টেট্রিক্স এর কাজ। এখন আমি যদি ফিল্ড বুঝতে পারি যে এইটুকু হচ্ছে কাজ, এখন আমার ভিতরে সেক্টরগুলোকে আমি ভাগ করে ফেলি। আমার হচ্ছে এইটুকু লেন্থ, যে এইটুকু হচ্ছে ব্যাপ্তি, এইটুকু হচ্ছে আমার সমুদ্রের পরিসীমা। এখন আমি এইটার মাঝখানে মাঝখানে কোথায় মাছ পাওয়া যাবে, কোথায় হাঙর থাকে, কোথায় কুমির থাকে, সেগুলো আমি এখন খুঁজে বের করতে আমার জন্য সহজ হবে, যদি আমি সীমানাটা বুঝতে পারি। ওকে, তাই হয়। তাহলে আমরা দেখি যে আমাদের হোমিওপ্যাথিতে রোল কি কি আছে, কি ক্ষেত্রে আমরা কাজ করতে পারি। একটা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি রিলেটেড কমপ্লেন। প্রেগনেন্সির সময় যেসব সমস্যা হতে পারে। প্রেগনেন্সির সময় কি সমস্যা হতে পারে? প্রেগনেন্সির সময় আমাদের সকালবেলা দেখি, প্রথম ট্রাইমেস্টারে দেখি কি হয়, সকালবেলা উঠলে মাথা ঝিমঝিম করে, মাথা ঘুরায়, হ্যাঁ, বমি বমি ভাব আসে, তারপরে হচ্ছে শরীর দুর্বল লাগে, কনস্টিপেশন হয়ে যায়। এটা একটা প্রবলেম। তারপরে কি হতে পারে? অনেকে প্রি একলামশিয়া হতে পারে বা একলামশিয়া হতে পারে। অর্থাৎ ইউরিনের মধ্যে যখন প্রোটিনের পরিমাণ বেশি হয়ে যাবে, যেটাকে বলছি প্রোটিন ইউরিয়া, তখন এটার কারণে অ্যাক্লেমশিয়া হয়। আর অ্যাক্লেমশিয়াটা যখন সিজার যখন যুক্ত হয়, তখন এটাকে বলি, দুইটাকে একসাথে বলি আমরা অ্যাক্লামশিয়া। হচ্ছে প্রি অ্যাক্লামশিয়া, একটা হচ্ছে অ্যাক্লামশিয়া। যাই হোক, আমরা ওগুলো হাইপারটেনসিভ ডিসঅর্ডার যখন পড়াবো তখন সেটা আর বিস্তারিত পড়বো, প্রি অ্যাক্লামশিয়া, অ্যাক্লামশিয়া কি, সেগুলো। তাহলে আমরা সেখানে আমরা ম্যানেজ করতে পারি। তারপরে কি করতে পারি আরো? যেমন প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে আমাদের কিছু ওষুধ আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। তাছাড়া সেই সময় যদি তার কোনো ডিজিজ থাকে, শারীরিক অন্য কোনো সমস্যা যদি থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা ম্যানেজ করতে পারি, ওষুধ দিতে পারি। কিংবা নর্মাল যে ভ্যাজাইনাল ডেলিভারি করার জন্য আমরা ওষুধ প্রেসক্রিপশন করতে পারি। তবে ওষুধ দিলেই যে নর্মাল ডেলিভারি হবে তার কোনোই গ্যারান্টি নেই। এটা ডিপেন্ড করতেছে পাওয়ার, প্যাসেজ এন্ড প্যাসেঞ্জারের উপরে, যে নর্মাল ডেলিভারি হবে কিনা। তবে কিছু কিছু ওষুধ আছে যেগুলো সার্ভিসটাকে ডাইলেট করার জন্য, সার্ভিসটাকে ডাইলেট করার জন্য ব্যবহৃত হয়। কিংবা সেই সময়ে দেখা যাচ্ছে যে আয়াজমেটিক কিছু ওষুধ, মায়ের যে রোগগুলো ছিল বা বংশে যে রোগগুলো ছিল, সেই রোগগুলো শিশুর শরীরে ট্রান্সমিটেড হওয়ার সম্ভাবনা কম থাকে। তো এই জন্য আমাদের একটা, এই ক্ষেত্রে ডিউরিং প্রেগনেন্সির সময় আমাদের একটা ভালো রোল। তারপর ডিউরিং লেবার, যেটা এটা অলরেডি বলা হয়ে গেছে। ডিউরিং লেবার বলতে দেখা যাচ্ছে যে লেবার পেইনটা উঠতেছে না বা দেরি হচ্ছে, প্রলং হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কিছু ওষুধ আছে। সেই ওষুধগুলো দিয়ে দেখা যাচ্ছে লেবার পেইনটাকে ইন্ডাকশন করা যায়, ত্বরান্বিত করা যায়, বাড়ানো যায়। সেই ওষুধগুলো আমরা পড়বো। হ্যাঁ, এখন আর ওষুধ বলবো না, ওদিকে আমরা রেপার্টরি সহকারী আমরা পড়বো। তারপরে আফটার ডেলিভারি যে সময়টা, পিপিরিয়াম যে সময়টা, সেই সময়ের মধ্যেও দেখা যাচ্ছে তার যে কোনো কমপ্লিকেশন, বিশেষ করে দেখা যাচ্ছে যে ছোটখাটো যদি কোনো
পোস্টপার্টাম হ্যামোরেজ তো সেইভাবে আসলে ওষুধ আছে, কিন্তু ভালো করা যায় না। আরেকটা এট দ্য সেম টাইম আরেকটা সমস্যা দেখা যায় ডেলিভারি করার সময়, একটা হচ্ছে পিপিএস, এটা একটু বলেই ফেলবেন, একটু ভালো মতো শুনুন। একটা হচ্ছে পিপিএইচ, পিপিএসটা বুঝতে পারছেন তো? পিপিএস জিনিসটা কি? ডেলিভারি পরবর্তী সময়ে যে হ্যামোরয়েজ হয়, রক্তক্ষরণ হয়, কোথা থেকে? ইউটেরাস থেকে, from the birth canal or the vagina. This is called PPS after delivery. বুঝতে পারছেন তো PPS টা কি? জি ভাইয়া। হ্যাঁ, একটু রেসপন্স করতে হবে, জিনিসটা আপনাদের জন্য নতুন, এই জন্য বুঝতে সমস্যা। আরেকটা হচ্ছে লুকিয়া, LOCHI, লুকিয়া, লুকিয়া। আচ্ছা, এটা হচ্ছে অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ আফটার দ্য টাইম অফ ডেলিভারি। এই দুটার মধ্যে তাহলে পার্থক্য কি? লুকিয়া আর পিপিএস, এই দুটার মধ্যে পার্থক্য কি? পিপিএস মানে পোস্টপার্টাম হ্যামারেজ, এখানে সহজ কথায় রক্তক্ষরণ হবে, একটা ফ্রেশ ব্লাড যেরকম হয় ঠিক ওরকম অনবরত পড়তে থাকবে। স্বাভাবিক নর্মাল ডেলিভারিতে 500 ml রক্তক্ষরণ হয় একটা মায়ের শরীর থেকে ডেলিভারি করানোর সময়, আর সিজারিয়ান সেকশনের মধ্যে 1000 ml এর মতো, 1 লিটারের মতো রক্ত কিন্তু শরীর থেকে কিন্তু বেরিয়ে যায় প্রায় অন এভারেজ। এর থেকে বেশি যদি বের হয়ে যায়, যদি নর্মাল ডেলিভারি করানোর সময় দেখা যায় 500-র বেশি বের হয়ে যায়, বা সিজারিয়ানের সময় যদি 1000-এর বেশি বের হয়ে যায়, বা বের হতে থাকে, বন্ধ হচ্ছে না, কয়েকদিন চলতে থাকে, এটাকে বলতেছি আমরা পোস্টপার্টাম হ্যামোরেজ। এটা মায়ের জন্য লাইফ থ্রেটিং। রক্ত যদি কমে যায়, তার হ্যামোলাইটিক শক হয়ে যাবে। শক আমরা পড়তেছি, শক পড়ে আসছি, সেই হ্যামোলাইটিক শক হয়ে যাবে রক্ত কমে যাওয়ার কারণে। এটা তার জন্য মর্টালিটির একটা অন্যতম কারণ। যেটা এখন বলতে যাচ্ছি, লুকিয়া জিনিসটা যেটা বলতে চাচ্ছি, যে অনেকেই আমরা গুলিয়ে ফেলি লুকিয়া জিনিসটা কি। আমরা লিউকুরিয়া পড়ে আসছি। লিউকুরিয়া কি? একটা অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ ফ্রম দ্য সার্ভিক্স থ্রু দ্য ক্যানেল অফ বার্থ ক্যানেল অর দ্য ভ্যাজাইনা, এটাই আমরা পড়ে আসি। ঠিক আফটার দ্য টাইম অফ ডেলিভারি এই ভ্যাজাইনা থেকে এরকম কিছু ডিসচার্জ আসে। হ্যাঁ, কিছুটা ডিসচার্জ এরকম 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পর্যন্ত থাকে, অল্প অল্প করে আসে, অনেকটা লিকুরিয়ার মতোই। বাট এখানে ইজ এ কালার ইজ দ্য মেইন থিংস। এখানে কালার দেখবো, কালারটা হচ্ছে পিঙ্ক কালার হয়, কখনো কখনো হোয়াইটিশ হয়, কখনো এরকম। এই জন্য এটার নাম হচ্ছে লোকিয়া রাব্রা, লোকিয়া সিরোসা, আর একটা হচ্ছে লোকিয়া অ্যালবিকাস। এই তিনটা লোকিয়া বলে, তিনটা কালারের উপরে পিঙ্ক কালার, হোয়াইট কালার দিয়ে, সবুজ কালার দিয়ে করা হয়। এগুলো বিস্তারিত আমরা পড়বো, কিন্তু মানে আপাতত বললাম যে পিপিএস এর ক্ষেত্রে আমরা খুব ভালো ম্যানেজ করতে পারি না, এটা সত্য কথা। যেটা ওই ওষুধ আছে কিন্তু করা সম্ভব হয় না, সেই সময় অন্য সার্জিক্যাল অ্যাপ্রোচের ব্যবস্থা নিতে হয় যদি অবস্থা খারাপ। কিন্তু এই লুকিয়ার কিন্তু খুব ভালো চিকিৎসা আমাদের করতে পারি, বা এটা আমাদের ভালো ওষুধ দিয়ে এটা আমরা ম্যানেজ করতে পারি। লুকিয়া রাব্রা, লুকিয়া সিরোসা, লুকিয়া অ্যালবিকাস। তাহলে আমরা ডিউরিং পড়লাম, তারপর হচ্ছে আফটার ডেলিভারি। তাহলে এখন যদি জিজ্ঞেস করি যে আমাদের কি হোমিওপ্যাথিতে কি কি রোল আছে, তাহলে কি বলতে পারবো না পারবো না? জি ভাইয়া পারবো। হ্যাঁ, কি বলেন? মিথিলা কি বলেন? আনিকা কি বলেন? আমরা কি পারবো কি জি পারবো না? ভাইয়া পারবো। পারবো ভাইয়া। পারবো না? পারবো ভাইয়া। তো এই হচ্ছে আমাদের বিষয়। এখন নিউনেটাল কেয়ার। নিউনেটাল কেয়ার কি? শিশু জন্মের সময় যেটা ইনফ্যান্ট, সেটার কি কেয়ার। এটা তো আমাদের শিশুদের তো আমাদের চিকিৎসা নর্মালি যেভাবে করি সেভাবেই করি। আর সেই সময় নিউনেটাল জন্ডিস হইতে পারে, তারপরে হচ্ছে মাথায় স্কিন ডিজিজ হতে পারে, তারপরে শ্বাসকষ্টের নিউনেটাল অ্যাসফিক্সিয়া হতে পারে, নিউমোনিয়া হতে পারে, কিংবা লো বার্থ ওয়েট হতে পারে, হ্যাঁ, ম্যারাজমাস হতে পারে। এই যে রোগগুলো যেগুলো আছে জন্মের পরবর্তী সময় যেগুলো দেখা যাচ্ছে, বাচ্চা খাওয়া দাওয়া করতেছে না, তারপর হচ্ছে বাচ্চার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, রিটেনশন অফ ফিডিং হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমাদের ফিল্ড অফ অবস্টেট্রিক্স। তাহলে আমরা অবস্টেট্রিক্সের কি কন্টেন্ট, যেটা আমরা হচ্ছে ক্লাস নিব একে একে ইনশাআল্লাহ, সেই কন্টেন্ট গুলো আমি আপনাদেরকে আজকে আলোচনা করে আসছি, ক্লাস শেষ করতে চাই। প্রথম হচ্ছে আমরা প্লাসেন্টার ফিটাল মেমব্রেন, এই জিনিসটা পড়বো, কারণ কনসেপশন হওয়ার পরে আমাদের প্লাসেন্টা তৈরি হয় ইউটেরাসের ভিতরে। আমরা জানি ইউটেরাসের ভিতরে প্লাসেন্টা তৈরি হয়। সেই প্লাসেন্টাটা আমরা পড়বো, যে প্লাসেন্টাটা কিভাবে আসলে তৈরি হচ্ছে,
এবং হচ্ছে এখানে যে ফিটাসটা যেটা তৈরি হচ্ছে ফিটাস, প্রথম হচ্ছে এমব্রায়ো হয়, 12 দিন পর্যন্ত এমব্রায়ো থাকে, তারপরে 12 দিনের পর থেকে ওটা তৈরি হয়ে যায় ফিটাস। ফিটাস থাকতে একটা শিশু যে থাকে, এটা এখান থেকে হ্যাঁ আম্বিলিকাল কর্ডের মাধ্যমে সে কি হয়, মায়ের শরীরের সাথে আম্বিলিকাসের সাথে প্লাসেন্টা দিয়ে যুক্ত হয় একটা শিশু। সাপোজ এটা তৈরি একটা শিশু যদি ধরি, হ্যাঁ তার এরকম। তো এই যে প্লাসেন্টাল মেমব্রেন যেটা আছে, অনেক সময় মেমব্রেন ছিঁড়ে যেতে পারে, তখন বিভিন্ন ধরনের রোগ শোক হয়। হ্যাঁ, তো আমরা সেই বিষয়গুলো দেখবো প্রথমে। এটার জন্য কি হয়, আমাদের মিসক্যারেজ হয়ে যায়, আর্লি মিসক্যারেজ হয়ে যায় 3 মাসের দিকে অনেকের, আমরা অ্যাবর্শন বলি, অ্যাবর্শন এখন আর বলা হয় না, এটাকে বলি মিসক্যারেজ। তো সেই জন্য প্লাসেন্টা ফিটাল মেমব্রেন আমরা পড়বো, বা সেই সময় কি কি রোগ হয়। তারপরে হচ্ছে যেটা প্রি কনসেপশন কাউন্সিলিং অ্যান্ড অ্যান্টিনেটাল কেয়ার। প্রি কনসেপশনটা আগে আসবে, যে কোন একটা কাপল তারা এখন বাচ্চা নিতে চাচ্ছে, এই জন্য প্রথমে একটা কি কি তাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার, যেহেতু এমন একটা বিষয় আসছে, একটা তার শরীরে নতুন একটা বাচ্চা তৈরি হবে, এটা একটা সহজ বিষয় না। হ্যাঁ, পৃথিবীর সমস্ত কঠিন বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে এটা। সেই জন্য তার কিছু মানসিক কাউন্সিলিং দরকার পড়ে, তার শারীরিক কিছু ফিটনেস দরকার পড়ে, কিছু চেক আপ দরকার পড়ে। সেই জন্য আমরা প্রি কাউন্সিলিং, কনসেপশনাল কাউন্সিলিং মানে তার সাথে আমরা অ্যাডভাইস দিব, পরামর্শ করবো যে আপনি এই কাজগুলো করবেন। আপনি আপনার এখন খাওয়া দাওয়া ঠিক করতে হবে, ঘুম ঠিক করতে হবে, হ্যাঁ মানসিক চিন্তা অস্থিরতা দূর করতে হবে, হ্যাঁ আপনার ঘুমের পজিশন ঠিক করতে হবে, এগুলো বলতে হবে। হাজব্যান্ড তাদের সাথে রিলেশনশিপের ব্যাপারে সচেতন করতে হবে। এই যে প্রি কনসেপশনাল যে কাউন্সিলিং, সেগুলো দিতে হবে। তারপরে অ্যান্টিনেটাল কেয়ার, কনসেপশন হয়ে গেছে সেই সময় পুরো সময়টাতে আমরা কেয়ার দিব। এগুলো কি কি কেয়ার দিব, কি কি অ্যাডভাইস দিব, কি কি ডায়েট দিব, কোন কোন টেস্ট করব সেটা। তারপরে গ্যামেটোজেনেসিস এন্ড এমব্রায়োজেনেসিস। গ্যামেটোজেনেসিস মানে কি, গ্যামেট কিভাবে তৈরি করা হয়, এটা সরাসরি অপসির সাথে বিষয় না, এটা গাইনিকোলজির বিষয়। অর্থাৎ স্পার্মাটোজেনেসিস ও জেনেসিস, এটা একটা স্পার্ম কিভাবে তৈরি হয়, ও মানে ওভাম কিভাবে তৈরি হয় সেটা। তো এটা এই জন্য আনা হয়েছে যে এমব্রায়োজেনেসিস বোঝার জন্য এই জিনিসটা দরকার হয়। এমব্রায়োজেনেসিস মানে একটা এমব্রায়ো কিভাবে তৈরি হচ্ছে। হ্যাঁ, এমব্রায়ো প্রথম ডে 1, ডে 2, গ্যাস্টুলা, বাস্টুলা, মরুলা, এই যে দশাগুলো আছে, এটার মাধ্যমে তারপরে একটা পূর্ণাঙ্গ এমব্রায়ো তৈরি হচ্ছে, তারপরে আস্তে আস্তে ফিটাস তৈরি হচ্ছে। তো এটা আমরা স্টেজগুলো এটা একটু দেখবো, বেসিক একটা ধারণা নিব। তারপর আমরা প্রেগনেন্সি, অল স্পেক্ট, প্রেগনেন্সির সময়ে যত সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলোকে আমরা এই করবো। এর মাধ্যমে ইউএসজি আসবে, আলট্রাসোনোগ্রাফি আসবে, কোন কোন সময় আলট্রাসোনোগ্রাফি করাতে হবে, বা কোন কোন ট্রাইমেস্টারে কি কি প্রবলেম গুলো হয়, বা সেই ট্রাইমেস্টার গুলো কি কি। তো সেই জিনিসগুলো আমরা অল স্পেক্ট, এই জন্য বললাম যে বিস্তারিত সেই জিনিসটা পড়বো। তারপর আরেকটা কমন সিনারিও, যেটা হচ্ছে ভমিটিং ইন প্রেগনেন্সি, যেটা প্রথম ট্রাইমেস্টারে ক্ষেত্রে দেখা যায়। এটার মেডিকেল নাম হচ্ছে হাইপেরেমেসিস গ্রাভিডারাম। এই নামটা সবাই মুখস্থ করে ফেলি, হাইপেরেমেসিস গ্রাভিডারাম, হাইপেরেমেসিস গ্রাভিডারাম। এটা এটা কেন হয়, এটার জন্য ফ্যাক্টর গুলো কি কি, ম্যানেজমেন্ট গুলো কি কি সেটা। তারপর হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি, প্রেগনেন্সি যদি একটা যদি না হয়, দুইটা হয়, টুইন বেবি যদি হয়, বা ট্রিপ্লয়েড যদি হয়, 3টা বেবি যদি হয়, তখন আমরা সেটা ম্যানেজমেন্ট কিভাবে করবো, সেই ক্ষেত্রে সে মাকে কিভাবে আমরা পরামর্শ দিব। তারপরে যেটা অ্যান্টিপার্টাম হ্যামোরাইজ। অ্যান্টিপার্টাম যে বললাম, পার্টাম পড়ানোর সময় বলতেছি যে ডেলিভারি হওয়ার আগের যে সময়টা, সেটাকে বলছি অ্যান্টিপার্টাম। সেই অ্যান্টিপার্টামের সময় কি কি হ্যামোরাইজ কি কারণে হতে পারে, বিশেষ করে এখানে অ্যান্টিপার্টামের অন্যতম কারণ হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া অ্যাব্রাপসিও প্লাসেন্টা। এটা একটা কি জিনিস একটু করে বলে রাখি, প্লাসেন্টা প্রিভিয়া আর একটা হচ্ছে অ্যাব্রাপসিও। প্রিভিয়া মানে হচ্ছে প্লাসেন্টাটা আস্তে আস্তে যখন বড় হতে থাকবে, তখন এই জিনিসটা দেখা যাচ্ছে যে সার্ভিক্সের এখানে চলে আসবে, একদিকে সাইড হয়ে চলে আসবে। এই প্লাসেন্টাটা এটা এদিকে চলে আসছে, ঝুলে গেছে সার্ভিক্সের দিকে, এটাকে বলা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। এর ফলে কি হচ্ছে, এর ফলে ব্লিডিং হচ্ছে। এই এখানে মেমব্রেন গুলো থাকে, ব্লাড ভেসেল গুলো থাকে, এগুলো ছিঁড়ে গেছে, এই জন্য এখান থেকে রক্ত হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যান্টিপার্টাম হ্যামোরাইজ। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। হ্যাঁ, প্রিভিয়া, পি আর ই, হ্যাঁ ভি আই এ, প্রিভিয়া। আরেকটা হচ্ছে অ্যাব্রাপসিও, অ্যাব্রাপশন। অ্যাব্রাপশন মানে হচ্ছে ছিন্ন করা। ছিন্ন করা কি, ছিন্ন করা, এখান থেকে তো পুরাটা আসে না, এখানে এটা থাকে,
এরকমটা থাকে, হ্যাঁ, এখানে অ্যাটাচমেন্টই থাকে যেখানে ভেসেলগুলো থাকে। আম্বেলিকাল কর্ড বা ম্যাটার্নাল সাথে প্লাসেন্টাটা এখানে অ্যাডজাস্ট থাকে। কিন্তু অ্যাব্রাপশন যখন হয় এখন প্লাসেন্টা থেকে পুরা প্লাসেন্টা যেটা আছে ইউটেরাস থেকে সেপারেট হয়ে যায়। আবার একটু বলি, বোধহয় একটু বুঝতে সমস্যা হয়ে গেছে। একটা ইউটেরাসের কথা চিন্তা করি প্রথমে। একটি ইউটেরাস, এটার ভিতরে দেখা যাচ্ছে এই যে ম্যাটার্নাল ইউটেরাস, এটা ম্যাটার্নাল ইউটেরাসের সাথে এখানে একটা প্লাসেন্টা তৈরি হচ্ছে, একটা ক্ষণস্থায়ী স্যাক তৈরি হচ্ছে। এটার ভিতরে শিশুটা, হ্যাঁ, থাকে। কিভাবে থাকে? তার এই আম্বেলিকাসের সাথে এটা কানেক্টিভিটি থাকে, এখান থেকে সে মায়ের শরীরে থাকে। এখন এটা যখন বড় হতে থাকে তখন এই প্লাসেন্টাটাও আস্তে আস্তে বড় হতে থাকে। বড় হতে হতে যেটা হয় যে এই জিনিসটা যখন এক পাশে চলে আসে, কিছু মেমব্রেন টেমব্রেন ছিঁড়ে যায় এখান থেকে, কিন্তু সেপারেট হয় না, ফুললি সেপারেট হয় না। আর ফুললি যেটা সেপারেট হয় এটাকে বলি অ্যাব্রাপশিও প্লাসেন্টা। এই জাস্ট সামান্য কিছু পার্থক্য। বাট অ্যাব্রাপশিও যদি হয় তখন কিন্তু এই জিনিসটা মায়ের জন্য ডেঞ্জারাস হয়ে যায়, শিশুকে বাঁচানো সেই সময় কঠিন হয়ে পড়ে, ইমিডিয়েট সিজারিয়ান সেকশন করা হয় সেই সময়। কারণ এই প্লাসেন্টার মাধ্যমে কি হয়, আম্বেলিকাল কর্ডের মাধ্যমে সেই শরীরের শক্তি, তারপরে হচ্ছে নিউট্রিশন, অক্সিজেন, ব্লাড সাপ্লাই সবগুলো নিতে থাকেন। এটার সাথে যদি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তো বাচ্চা ওখান থেকে বাঁচার কোনো সম্ভাবনা সুযোগ থাকবে না, এখান থেকে যদি এটা ক্রস হয়ে যায়। এই জন্য অ্যাব্রাপশিও প্লাসেন্টাটা ক্ষতি করে, এটা কোনো ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে নাই। প্লাসেন্টা প্রিভিয়া যেটা আছে, যে বললাম স্লাইড হয়ে যায় যদি, তখন কিছুটা রক্ত পড়লে তখন চিকিৎসা আমাদের আছে, যেটাকে আমরা বলতেছি এপিএস। কি বুঝতে পারছেন? হ্যাঁ, নাকি আবার বলতে হবে? বুঝতে পারছি। হ্যাঁ, আমি জাস্ট শুধুমাত্র বেসিক বিষয়গুলো আলোচনা করতেছি। তারপর হচ্ছে ডিসকাশন অন লেবার। হ্যাঁ, লেবার মানে আমরা জানি যে প্রসব ব্যথা, আমরা জানি লেবার পেন ওঠে। পেন যদি না উঠে তাহলে লেবার শুরু হয় নাই। পেন ওঠার সময় থেকে সেটাকে আমরা বিভিন্ন স্টেজ দিয়ে ভাগ করছি। এটা একটা পেন, এটা একটা সাধারণ কমন সেন্স, কিন্তু বেসিক্যালি আমরা লেবারটাকে ভাগ করতেছি সার্ভিক্সের ওপেনিং দিয়ে। হ্যাঁ, সার্ভিসটা কিরকম ওপেনিং হয়েছে, কতদূর ওপেনিং হয়েছে সেটার উপরে নির্ভর করে আমরা এই লেবারটাকে কিন্তু ভাগ করতেছি, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ লেবার, সেই লেবার। এখন আমরা লেবারটার বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন ভাগ আছে লেবারের ভিতরে, যেমন ইন্ডাকশন অফ লেবার, যে লেবারটাকে কিভাবে ত্বরান্বিত করা যায়। লেবার অনেকক্ষণ ধরে হচ্ছে, হ্যাঁ, সেটাকে কিভাবে দ্রুত লেবার ওষুধ দিয়ে হোক, যেভাবে হোক, সেটা যেন দ্রুত ডেলিভারি করা যায়, এটা। আর একটা হচ্ছে প্রি টার্ম লেবার। প্রি টার্ম লেবার কি, যেমন 37 সপ্তাহ থেকে 42 সপ্তাহ পর্যন্ত এটাকে বলি টার্ম। মানে এই সময় 37 থেকে 37 টু 42 উইকস, এই সময়টাকে বলি অ্যাট টার্ম, বলি টার্ম, অ্যাট টার্ম। ঠিক 37-এর আগে যদি আসে তাহলে এটাকে বলি প্রি টার্ম। তাহলে বোঝা গেছে? প্রি টার্ম মানে আগে, অ্যাট মানে সেই সময়, আর পোস্ট টার্ম মানে পরে। পোস্ট টার্ম যদি বলা হয় না, এটাকে আমরা বলতেছি যে প্রলং লেবার, রাইট? প্রলং লেবার বলতে আবার 37 সপ্তাহের পরে সেটাকে প্রলং লেবার বলতেছি না, প্রলং লেবার বলতে বলতেছি যে 12 থেকে 14 ঘন্টা এটা হচ্ছে নর্মাল লেবারের সময়, কিন্তু 16 ঘন্টা 20 ঘন্টা হয়ে গেছে, তারপরেও হচ্ছে সার্ভিস ওপেনিং হচ্ছে না বা ডেলিভারি হইতেছে, এটাকে বলতেছি আমরা প্রলং লেবার। ঠিক আছে? আর প্রলং লেবারটা যে কারণে হয় সেটা হচ্ছে অবস্ট্রাক্টেড লেবার, এর কারণে প্রলং লেবার হয়। এগুলো হচ্ছে এটার ভাগ। অবস্ট্রাকশন কি জন্য হতে পারে, মানে বাধাগ্রস্ত। অবস্ট্রাকশন কি বাধাগ্রস্ত, এখান থেকে বাচ্চাটা বের হইতে পারতেছে না, বাচ্চাটার মাথা বড়, এটা একটা কারণ হতে পারে। বাচ্চাটা উল্টা আছে, ব্রিজ প্রেজেন্টেশন, এটা একটা কারণ হতে পারে। কিংবা হচ্ছে সার্ভিসটা ডাইলেট হতে পারে নাই ঠিক মতো, এটা একটা কারণ হতে পারে। এটা হচ্ছে অবস্ট্রাকশন। এটার কারণে কি হচ্ছে, অবস্ট্রাকশন হইলে জিনিসটা দেরি হবে, এই জন্য এটা বলতেছে প্রলং লেবার। আর প্রিটার্ম মানে 37 সপ্তাহের যদি আগে হয় সেটা হচ্ছে প্রিটার্ম। আর ইন্ডাকশন, এটা হচ্ছে আমাদের একটা অপারেটিভ বা আমাদের একটা মেডিসিন ম্যানেজমেন্ট, প্রয়োজন মনে হয় যে দেখা যাচ্ছে যে প্রলং হয়ে গেছে, 14 ঘন্টা পার হয়ে গেছে, এখন আমাকে তখন অক্সিটোসিন কিছু এরকম ওষুধ আছে, সেগুলো দিয়ে ইন্ডাকশন করা হয়। ইন্ডাকশন মানে কি, ত্বরান্বিত করা হয়, লেবারটার পেইনটা বাড়ানো হয়। এগুলো বোঝা গেল? ইন্ডাকশন, প্রিটার্ম, প্রলং, অবস্ট্রাক্টেড লেবার। জি ভাই। কি বলে, আর আপনারা বাকিগুলো কি বোঝেন নাই নাকি? একজনই কথা বলতেছেন। জি ভাই। না বুঝলে বলবা। তারপরে হচ্ছে স্ট্রেস এন্ড ম্যানেজমেন্ট। হ্যাঁ,
স্টেজ। স্টেজ মানে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। এটা বললাম স্টেজটাকে ভাগ করা হচ্ছে কিসের উপরে? সার্ভিক্সের ডাইলেশন হওয়ার পর্যন্ত। 10 সেন্টিমিটার পর্যন্ত যদি সার্ভিক্স যদি ডাইলেট হয়, এটা যদি সার্ভিস আমি কল্পনা করি 10 সেন্টিমিটার পর্যন্ত যদি হয়, তাহলে এটা ফার্স্ট স্টেজ। আর সেকেন্ড স্টেজ কখন বলবো? যখন বেবিটা ডেলিভারি হয়ে যাবে তখন বলবো সেকেন্ড স্টেজ। আর তখন প্লাসেন্টা এবং ভিতরে যা আছে নারী বুড়ি সব বের হয়ে যাবে, ওটাকে বলতেছি থার্ড স্টেজ। এই তিনটা স্টেজে তিনটা বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেই জন্য আমাদের ম্যানেজমেন্ট দরকার হয়। ম্যানেজ করা দরকার, বলে জিনিসটা ম্যানেজ করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, ব্যবস্থা নিতে হবে, এটাকে বলে ম্যানেজমেন্ট, তখন নিতে হয়। তারপরে যেটা বললাম পিপিএস, এটা আগেও বলে আসছি যে পিপিএস যে ডেলিভারি হয়ে গেছে এর পরবর্তী সময় তার রক্তক্ষরণ যেটা ইউটেরাস থেকে, সেটাকে বলতেছি পোস্টপার্টাম হ্যামোরেজ। তারপরে হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি। হাইপারটেনসিভ থেকে একটা শব্দ আসছে না, হাইপার টেনশন একটা বিষয়। হাইপার টেনশন মানে কি আমরা জানি উচ্চ রক্তচাপ। ঠিক এই সময়ের মধ্যে উচ্চ রক্তচাপ থাকতে পারে, বা সেই সময়ের মধ্যে প্রি অ্যাক্লামশিয়া থাকতে পারে, অ্যাক্লামশিয়া, এই যে রোগগুলো এটাকে বলতেছি হাইপারটেনসিভ ডিসঅর্ডার। ঠিক আছে, তো আমরা হাইপারটেনসিভ ডিসঅর্ডার প্রেগনেন্সির সময় থাকে, প্রেগনেন্সি সেই সময়। তারপর অনেকে আমরা শুনবো যে পায়ে পানি আসে, ফিট হয়ে যায়, হ্যাঁ এই সব কথাগুলো শুনে দাঁতে দাঁত লেগে যায়, এইগুলোকে বলা হচ্ছে হাইপারটেনসিভ ডিসঅর্ডার। তারপরে মেডিকেল এন্ড সার্জিক্যাল ইলনেস কমপ্লিকেটিং যেমন মেডিকেল কিছু ডিজিজ থাকতে পারে, যেমন সেই সময়ের মধ্যে ডায়াবেটিস থাকতে পারে, হ্যাঁ প্রেগনেন্সির সময়, যেটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, জিডিএম। জেস্টেশন মানে কি? জেস্টেশন প্রেগনেন্সির সময়টাকে বলে জেস্টেশন, আর প্রেগনেন্সির সময়টাকে বলা জেস্টেশনাল পিরিয়ড। এক এক জায়গায় এক একটা নাম দেওয়া হয়েছে এটাকে বোঝার সুবিধার জন্য, ডিমবাজি, মামলেট, অমলেটের মতো আর কি। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এটা হতে পারে। তারপর কি হতে পারে? এনিমিয়া হতে পারে, সেই সময় রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতা হতে পারে। তো এগুলো হচ্ছে মেডিকেল ইলনেস বা সার্জিক্যাল ইলনেস দরকার হতে পারে সেই সময়ের মধ্যে। হতে পারে এরকম কোনো টিউমার আছে, কোনো ফাইব্রয়েড আছে, হ্যাঁ কোনো মাস আছে, হতে পারে সেই সময় ক্ষেত্রে প্রয়োজন যদি হয়। তারপরে অ্যাবনরমাল ইউটেরাইন অ্যাকশন। ইউটেরাইন অ্যাকশন বলতে যে আমরা জানি যে ইউটেরাস তো সবসময় কন্ট্রাকশন প্রসারণ এরকম ভাবে করতে থাকে, এখন সেটা যদি ঠিক মতো তখন যদি না হয়, সেটাকে আমরা বলতেছি, বা যেরকমটা করার কথা সেটা হচ্ছে অ্যাবনরমাল ইউটেরাইন অ্যাকশন, এটা একটা বিষয়। আরেকটা বলতেছি যে সার্ভাইকাল ডিস্টোসিয়া, এটার মধ্যে একটা বললাম হচ্ছে যে ঠিক মতো কন্ট্রাকশন করতে পারতেছে, একটা বললাম সার্ভাইকাল ডিস্টোসিয়া। ডি এর নামগুলো মুখস্থ করতে হবে বা জানতে হবে, কারণ এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটারই একটা ভাষা থাকে। হ্যাঁ, প্রেমে যেরকম ভাষা থাকে, কম্পিউটারে যেরকম ভাষা থাকে, ঠিক অস্টিক্সেরও কিছু এরকম নিজস্ব কিছু ভাষা আছে। ডিস্টোসিয়া, ডিস্টোসিয়া আর কিছুই না, ডাইলেট। ডিস্টোসিয়া মানে কি? ডাইলেট। যখন সার্ভিক্সটা ডাইলেট করতে পারতেছে না ঠিক মতো, যেটুকু হওয়ার কথা, ওইটাকে বলা হচ্ছে যে সার্ভাইকাল ডিস্টোসিয়া। বাস, বোঝা গেল ডিস্টোসিয়া কি জিনিসটা? জি বুঝতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে সার্ভাইকাল ডিস্টোসিয়া। এটা আমরা পড়বো কোথায়? অ্যাবনরমাল ইউটেরাইন অ্যাকশনের মধ্যে আমরা পড়বো। তারপর হচ্ছে অপারেটিভ অবস্টেট্রিক্স। অপারেশন কি কি করা হয় এখানে? আমরা জানি সিজারিয়ান সেকশন করা হয়, হ্যাঁ সিএস বলি, হ্যাঁ সিজারিয়ান সেকশন। তো আমরা সিজারিয়ান সেকশন সেই জিনিসগুলো পড়বো, সিজার করার জন্য কি কি দরকার হয়, সিজারের রুমটা কেমন হবে, কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে, এটা আমাদের খুব বেশি কিছু করার নেই, শুধুমাত্র আমরা এখান থেকে জানতে পারি। বাস এইটুকুই হচ্ছে ম্যাটারনাল। আর শেষে দুইটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের শিশুদের জন্য নিওনেটোলজি। যেটা নিওনেটোলজি বলতে আমরা এখানে সে ছোট বাচ্চাদেরকে কি কি রোগ হয় সেই সময়ের ক্ষেত্রে আমরা আবগার স্কোর দিয়ে প্রথম জাস্টিফিকেশন করব। তারপরে আমরা দেখবো যে কনজেনিটাল কোনো অ্যানোমালিস আছে কিনা, যে বাচ্চা অনেক সময় দেখা যাচ্ছে যে তালু কাটা থাকে, হ্যাঁ দেখা যাচ্ছে যে সমস্যা থাকতে পারে, জন্ডিস থাকতে পারে, কিংবা চোখের মধ্যে যে বলে যে অপথালমিয়া নিউনেট্রাম বলতে পারি, হ্যাঁ যে অনেক সময় গনোরিয়ার জীবাণু দিয়ে যেটা হয় আমরা পড়ে আসছি বইয়ে। তো আমরা সেই জিনিসটা এখানে পড়বো। এবং একই সাথে যে প্রি ম্যাচুরিটি, যে যেরকম হওয়ার কথা ছিল জন্মের সময় 2.5 কেজির মতো থাকে, 2.5 থেকে 3 কেজি, তার থেকে নিচে যদি হয় বা ম্যাচুরিটি ঠিক মতো যদি না হয়, কিংবা আরেকটা যেটা আছে আইইউজিআর, ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন, আইইউজিআর। তো এই জিনিসটা আমাদেরকে ওখান থেকে ইন্ট্রা ইউটেরাইন যে লাইফটা আছে সেই সময়ের ভিতরে এই জিনিসটা হয়, সেই জিনিসটা আমাদের কিছুটা একটা বেসিক ধারণা রাখতে হবে। এখান থেকে খুব বেশি একটা করার কিছু থাকে না আমাদের আইইউজিআর এর ক্ষেত্রে, ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন।
যে ইউটেরাইন লাইফের ভিতরে ইউটেরাসে যখন থাকে তখন যদি গ্রোথ রেস্ট্রিকশন হয়ে যায় তখন আমাদের কিছু করার আছে কিনা, এরকম একটা বিষয়। তারপরে স্টিল বার্থ অথবা লো বার্থ ওয়েট। স্টিল বার্থ কি? শিশু জন্ম মানে জন্মগ্রহণ, মৃত বাচ্চা জন্মগ্রহণ করে আমরা যেটা জানি সেটাকে বলা হচ্ছে স্টিল বার্থ, আমরা জানি। তো এই যে বিষয়গুলো যেগুলো আছে সেটাই হচ্ছে আমরা এখানে পড়বো। এই অবস্টেট্রিক্স এর মধ্যে এই বিষয়গুলো আছে। IUGR বলছিলাম, ইন্ট্রা-ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন না, এটা হচ্ছে রিটার্ডেশন। হ্যাঁ, বাধাগ্রস্ত, একই বিষয়, বাধাগ্রস্ত হয়। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি বলতে গেলে অবস্টেট্রিক্স এর মধ্যে এবং হচ্ছে নিওনেটোলজির মধ্যে এই বিষয়গুলো আমাদের পড়া। এখন আমাদের আস্তে আস্তে এই বিষয়গুলো ভিতরের দিকে আমাদেরকে যেতে হবে। আজকে এই পর্যন্তই ক্লাস। নেক্সট টাইম থেকে আমরা একদম সিরিয়াল ধরে ধরে প্রথম ক্লাস থেকে শুরু করে এইভাবে আমরা ক্রমশ সবগুলো দিকে আমরা ক্রমশ যেতে থাকবো। একই সাথে আমরা এটার সাথে সাথে রেপার্টরি এবং মেডিসিনাল যে আলোচনাগুলো আছে সেগুলো আমরা করতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ।